প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে তোমাদের পাঠদানের ব্যাপক বিঘ্নিত হয়েছে, তোমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক মহতি উদ্যোগ গ্রহণ করেছে অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি। তারই অংশ হিসেবে আমি মোহাম্মদ আতিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ যশোর, তোমাদেরকে অনলাইনে পাঠদান করতে যাচ্ছি। আমার পাঠদানের বিষয় অনার্স ব্যবস্থাপনা বিষয় অনার্স 3য় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি, এটা আমি পাঠদান করব। আজ আমাদের পঞ্চম ক্লাস। এর আগে আমরা 4টি ক্লাস নিয়েছি, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং উপভোগ করবে সেই আশা রাখছি। তাহলে চলো আমরা আমাদের পাঠদান কর্মসূচি শুরু করি। তোমাদেরকে আবারও স্বাগতম অনলাইন ক্লাসে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পাঠদান করব ম্যানেজমেন্ট বিষয়, সেটা কোড নম্বর আছে 232607, ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজকে লেকচার নম্বর 5। আর আমাদের আজকের আলোচ্য সূচি হবে বা আলোচ্য বিষয় আছে বেতন খাতে আয় নির্ণয়। কিভাবে আমরা বেতন খাতে আয় নির্ণয় করব সেটা অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়ে দেব, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে প্রতি বছরই পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে সহকারে শুনবে এবং দেখবে। আমার মনে হয়, আমি আশা করি আমরা এখানে যে 3-4টে অঙ্ক করলেই তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে, পরবর্তীতে তোমরা নিজে নিজেই সেটা করতে পারবে। তাহলে আমরা শুরু করি আমাদের কার্যক্রম। তোমরা এখানে খেয়াল করো, আমি এখানে একটা অঙ্ক উপস্থাপন করেছি। আমাদের বেতন খাতে আয় নির্ণয় করতে হবে কিভাবে, সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে অঙ্কটি আমরা আগে পড়ে নিই, তারপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা আইটেমের কিভাবে সেটা অঙ্কের ভিতরে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, বলা আছে জনাব মাহবুবের 2019 সালে 30 জুন সমাপ্ত বছরের আয় সমূহ নিম্নরূপ। তার মানে জনাব মাহবুব 2019 সালে 30 জুন পর্যন্ত সমাপ্ত বছর, তার মানে সমাপ্ত বছর অর্থ বছর এটা বলা হয়। 19 সালে 30 জুন, তার মানে তা শুরু হয়েছে 2018 সালের জুলাই থেকে 19 সালে 30 জুন পর্যন্ত। এই সমাপ্ত বছর, এক বছর বলা আছে এই জায়গা থেকে। সমাপ্ত বছর বলতে এখানে আমরা অর্থ বছর বোঝাচ্ছি, বা সেই অর্থ বছরটা হচ্ছে 2018 সালের 30 জুলাই থেকে 2019 সালের 30 জুন পর্যন্ত সময়। তাহলে 30 জুন পর্যন্ত সমাপ্ত বছর হয়ে গেছে। এই বছরে তার আয় ছিল নিম্নরূপ। কি কি আয় ছিল? আমরা প্রথমে খেয়াল করি, মাসিক মূল বেতন 40,000 টাকা। তাহলে আমরা যখন এর আগের ক্লাসে 4র্থ নম্বর ক্লাসে যেগুলো আমরা আলোচনা করেছি, সেখানে আমাদের বেতন খাতে আয় নির্ণয় করার জন্য কোনগুলো আমরা যোগ করব, কোনগুলো যোগ করব না, কোনটা যোগ করার সীমা কতটুকু, কোনটা অকার্যর্য সীমা কতটুকু, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখান থেকে কিন্তু আমাদের ওই ক্লাসটা ভালোভাবে মনে রেখেই কিন্তু আমাদের অঙ্কে আসতে হবে। যদি তোমরা ওই ক্লাসটা ভালোভাবে মনে না করেই সরাসরি অঙ্কের ক্লাসে চলে আসো, তাহলে কিন্তু তোমরা নিজে নিজে কোনো অঙ্ক করতে পারবে না, সেটা মুখস্থ মতো হয়ে যাবে। এর জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, 4 নম্বর ক্লাসটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, এবং সেখান থেকে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো ভালোভাবে জানবে, যেন অঙ্ক করার সময় আমাদের সুবিধা হয়। তাহলে আমাদের প্রথমে আছে মাসিক মূল বেতন 40,000 টাকা। আমরা জানি মূল বেতন, মাসিক মূল বেতন, তাহলে বছরে হবে আমাদের 12 দ্বিগুণ করতে হবে। বছর মানে 12 মাস, তাহলে 12 দ্বিগুণ করবো, মূল বেতনটা আমাদের সরাসরি যোগ হয়। মহার্ঘ ভাতা মূল বেতনের 25%। মহার্ঘ ভাতাও আমরা যে কত ক্লাসে পড়েছি, মহার্ঘ ভাতা মূল বেতনের একটা অংশ। তাহলে মহার্ঘ ভাতা সে কত পাচ্ছে, আমাদের মূল বেতন যা হবে তার 25% আমরা আমাদের বেতনের সাথে যোগ করব। তারপরে আছে উৎসব ভাতা। উৎসব ভাতা হচ্ছে আমাদের করদার্য আয়, তাহলে সেটাও আমরা উৎসব ভাতা যোগ করে দিব। তারপরে দেখো, বলা আছে কনসেশন হারে তাকে একটি বাড়ি দেওয়া হয়েছে, যার জন্য বেতন হতে কর্তন করা হয় মাসিক 5,000 টাকা। কনসেশন হারে মানে কম হারে, যে পরিমাণ ভাড়া তার চেয়ে অনেক কম হারে তাকে একটা বাড়ি দেওয়া হয়েছে বসবাস করার জন্য। তাহলে যখন আমাদের কনসেশন হারে বাড়ি দিবে নিয়োগকারী কর্তৃপক্ষ, তখন আমাদের সেখানে কি ট্রিটমেন্ট আছে, সেখানে আমরা
আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কনসেশন হারে যদি কাউকে বাড়ি দেওয়া হয় তাহলে মূল বেতনের 25% অথবা মূল বেতনের 25% অথবা কি ভাড়া মূল্য বা গৃহ সম্পত্তিটির বার্ষিক মূল্য, এই দুটির মধ্যে যেটি কম তার থেকে আমি কত টাকা ভাড়া দিচ্ছি সেটা বাদ দিয়ে দেখাবো। বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই আমার মূল বেতনের সাথে যোগ হবে, বেতনের সাথে যোগ হয়ে দেখাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে কনসেশন হারে বাড়ি দেওয়ার অর্থ হচ্ছে এই বিষয়টা যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেখানে কি করব, যে কনসেশন হারে যখন বাড়ি বাড়াতে হবে তখন আমরা খেয়াল করব মূল বেতনের 25% অথবা বাড়িটির বার্ষিক মূল্য, এই দুটি হতে এই দুটির মধ্যে যেটি কম তার থেকে আমি প্রদত্ত ভাড়া কত টাকা সেটা বাদ দিয়ে অবশিষ্ট টাকা আমাদের বেতনের সাথে যোগ করব। তাহলে আমাদের এখানে মূল বেতনের 25% বের করব, আর বার্ষিক মূল্য যেহেতু নাই, তাহলে ওইটাই আমাদের ওই মূল বেতনের 25%, সেখান থেকে আমি ভাড়া মূল্যটা বাদ দিয়ে আমাদের বেতনের সাথে যোগ করে দেখাই দেব। তারপরে আসলে যাতায়াত ভাতা মাসিক 3000 টাকা। গত ক্লাসে আমি বলেছিলাম যে যাতায়াত ভাতা যখন থাকবে তখন সাথে সাথে আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেখানে দেখতে হবে তার কোনো যানবাহন সুবিধা আছে কিনা। যদি যানবাহন সুবিধা থাকে তাহলে আমরা একভাবে করব, আর যদি যানবাহন সুবিধা না থাকে তাহলে আর একভাবে করব। তাহলে যাতায়াত ভাতা মাসিক 3000 টাকা, তাহলে আমাদের শুধু যাতায়াত ভাতা যদি থাকে তাহলে আমরা সেখানে কি করি, যে যাতায়াত ভাতা 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য। তাহলে কত যাতায়াত ভাতা পাচ্ছি তার থেকে 30,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকা বেতনের সাথে যোগ হবে। কিন্তু যদি আমরা দেখি যে যানবাহন সুবিধা আছে, দেখো আমাদের এখানে যানবাহন সুবিধা তাকে দেওয়া হয়েছে কিনা, তাকে ব্যক্তিগত বাইরে ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে, এটা আমাদের 7 নম্বরে আছে। তাহলে যখনই যানবাহন সুবিধা দিবে তখন তোমাদেরকে খেয়াল করতে হবে যে যানবাহন সুবিধা যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় বিষয়টা, যে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বড়, এই বিষয়টা খেয়াল করবে যানবাহনের ক্ষেত্রে, যে মূল বেতনের 5%, মূল বেতনের 5% অথবা কি হবে, মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বড় সেটি আমরা কি করব, বেতনের সাথে যোগ করব। সাথে অতিরিক্ত ভাতা হিসেবে যাতায়াত ভাতাও যোগ করতে হবে। এখানে সে আর কোনো কিন্তু কর রেহাত যোগ্য আয় দেখাতে পারবে না, যে বেতন যাতায়াত ভাতা যে অকার্যধার্য সেখানে অকার্যধার্য দেখানো যাবে না যদি তার যানবাহনের সুবিধাও থাকে। দুইটা সুবিধাই একসাথে অ্যাচিভ করছে, সুতরাং কোনো ছাড় পাবে না। কিন্তু শুধুমাত্র যদি যাতায়াত ভাতা পাই, যানবাহন সুবিধা না পাই, তাহলে 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য। তাহলে আমরা এখানে কি করবো, যখনই যাতায়াত ভাতার আইটেমটা আসবে অথবা যানবাহনটা আসবে তখন আমরা পুরো অঙ্কটা পড়ে দেখবো যে দুইটাই থাকে সে একসাথে পাচ্ছে কিনা। যদি পাই তাহলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বড় সেটি তার সাথে অতিরিক্ত যাতায়াত ভাতা যোগ করে দিতে হবে, দুটাই মূল বেতনের সাথে যোগ হবে। তারপরে আসছে 6 নম্বরে, দেখো তিনি অনুমোদিত ভবিষ্যৎ বলে জমা দেন মূল বেতনের 10%, তিনি নিজে মূল বেতনের 10% জমা দিচ্ছেন, তাহলে কি তার এটা আয়? নিশ্চয়ই আয় না, কারণ তিনি নিজের যে আয় সেই আয় থেকে আরো কেটে রেখে ভবিষ্যৎ তহবিলে জমা দিচ্ছেন, তাহলে এটা তার হচ্ছে বিনিয়োগ। তারপরে দেখো তার নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ উক্ত ফান্ডে জমা দেন, নিয়োগকর্তা যেটা দিচ্ছে সেটা তো আমার আয়, কিন্তু এই টাকাটা আমি এখন হাতে পাচ্ছি না, এটা আমার ভবিষ্যৎ তহবিলে জমা হচ্ছে। সুতরাং নিয়োগকর্তা যে টাকাটা দিচ্ছে সেটি আমার আয়, কিন্তু সেটা পরবর্তীতে আমি বিনিয়োগ হিসেবেও দেখাতে পারবো। এটা আমার আয়, কিন্তু আয়টা আমি এখন নগদে পাচ্ছি না, সেটা আমার বিনিয়োগ হিসেবে থাকবে। তাহলে নিয়োগকর্তা যেটা দিচ্ছে সেটা কিন্তু আমার আয়, তাহলে এটা আমরা আয় হিসাবে দেখাবো। অন্যদিকে যেহেতু আমি এটা নগদে পাচ্ছি না বা ব্যাংকে পাচ্ছি না, এটা আমার প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে, সুতরাং সেটা আমরা পরবর্তীতে বিনিয়োগ ভাতা হিসেবে দেখাতে পারবো। তারপরে কি বলছে দেখো, তো ফান্ডের উপর 18% হারে 36,000 টাকা সুদ পান। আমরা বলছিলাম প্রভিডেন্ট ফান্ডের সুদ কি, যে প্রভিডেন্ট ফান্ডের সুদ হচ্ছে 14.5% হারে পর্যন্ত যে সুদ আসবে সেই পর্যন্ত অকার্যধার্য, কিন্তু তার বেশি হারে যেটা আসবে সেটা কিন্তু অকার্যধার্য নয়, সেটা আমাদের বেতনের সাথে যোগ করে দেখাতে হবে। তাহলে খেয়াল করো তোমরা, যেখানে 18% হারে পেয়েছে 36,000 টাকা, তাহলে 14.5% হারে সে কত টাকা পেত, যে তত টাকা পেত সেই টাকা পর্যন্ত হচ্ছে অকার্যধার্য। তাহলে আমরা এটা তোমরা ঐকিক অঙ্ক করেছো, ঐকিক অঙ্কের মাধ্যমে করে দেখাতে পারো যে 18% হারে এত টাকা, 1% হারে কত টাকা, 14.5% হারে কত টাকা।
14.5% হারে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা এই 36,000 টাকা থেকে বাদ দিব, কারণ সেই পর্যন্ত হলো অকার্যধার্য। আর বাদ বাকিটা আমরা বেতনের সাথে যোগ করে দেখাবো। সে 18% হারে পেয়েছে 36,000 টাকা, তাহলে সে 14.5% হারে হলে কত টাকা পেত? 14,500 পর্যন্ত যে সুদ, সেই সুদটা কিন্তু অকার্যধার্য, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা আমরা অঙ্কে করে দেবো। তার মানে এটা সহজে মনে রাখার জন্য তোমার যদি 14.5% এর চেয়ে বেশি হারে দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবা, সুদটাকে সেই হার দিয়ে ভাগ করবা, আর 14.5% হার দিয়ে গুণ করবা। তার মানে যত পার্সেন্টে দেওয়া থাকবে, যদি 14.5% এর বেশি হারে সুদ দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, সুদটাকে যে পার্সেন্টে সুদ দেওয়া আছে সেই পার্সেন্টে ভাগ করব। সেই পরিমাণ যেমন 18%, তাহলে 18 দিয়ে ভাগ করব, তার সাথে গুণ করব কত, 14.5%। গুণ করলে যে টাকা 14.5% দিয়ে গুণ করলে যে টাকা অর্ডার আসবে, সেই পর্যন্ত আমাদের অকার্যধার্য। ঠিক আছে? তাহলে এখানে পরে আছে আমাদের তাকে ব্যক্তিগত ও বাইরে ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া আছে, যেটা আমরা ওই যাতায়াত ভাতার সময় করে ফেলেছি, সুতরাং এইটা এখন আর দরকার নেই, তাহলে দুই বের হয়ে যাবে। তাহলে এটা তোমরা অঙ্কটা আমরা আগে বুঝে নিলাম, এইবার আমরা দেখি এটা অঙ্কটা আমরা ম্যাথমেটিক্যালি করে দেখি যে কি অবস্থায় আছে। তাহলে এখানে তোমরা খেয়াল করো যে করদাতা জনাব মাহবুব, আয় বর্ষ ওখানে বলা ছিল ও 2019 সালে 30 জুন সমাপ্ত বছর, তাহলে আয় বর্ষ আছে 2018-19। আয় বর্ষ যেটা হয় তার পরের বছরে হচ্ছে কর বর্ষ, করের অর্থ বছর, তাহলে কর বর্ষ হবে কত, 2019-2020। তারপরে আমরা কি করছি, বেতন খাতে মোট আয় নির্ণয় করছি। তাহলে বেতন খাতে যখন আমরা মোট আয় নির্ণয় করতে যাচ্ছি, তখন আমাদের দেখো একটা ছক ঘর কাটবো আমরা। প্রথমে আমাদের এক পাশে আমরা দেব আয়ের খাত ও বিবরণ, আর একটা করে টাকা, আর একটা করে টাকা, তাহলে দুইটা বিষয়। কারণ আমাদের কিছু যে কর রেহাত আছে বা অকার্যধার্য আছে, সেগুলো বাদ দিয়ে দেখাতে হয়, এই জন্য দুইটা কলম তৈরি করতে হয়। তাই যেগুলো আমাদের কোনো বাদ দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি আমরা ডান পাশের কলমে সেগুলো দিয়ে দিব। তাহলে খেয়াল করো, আমাদের বেতন খাতে আহ আয়, এটা ধারা হচ্ছে 21 নম্বর ধারাতে আমাদের বেতন খাতে আয়, এটা হচ্ছে করযোগ্য আয়। আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছি। তাহলে মূল বেতন কত ছিল আমাদের, আগেই আমরা দেখেছি মূল বেতন ছিল 40,000 টাকা। মাসিক মাসিক মূল বেতন 40,000 টাকা ছিল, তাহলে আমাদের বছরে কত হবে, 40,000 গুণ 12, তাহলে 4,80,000 টাকা। ঠিক আছে, 4,80,000 টাকা, এটা হলো আমাদের মূল বেতন। তারপরে কি বলা ছিল, যে মহার্ঘ ভাতা পান তিনি মূল বেতনের 25% হারে। মহার্ঘ ভাতা পান মূল বেতনের 25%, তাহলে মূল বেতন কত, এই যে মূল বেতন এখানে আমরা নির্ণয় করেছি 4,80,000 টাকা, এর 25% করলে কত হয়, 1,20,000 টাকা। তাহলে এটা বেতনের সাথে যোগ হবে, তাহলে মহার্ঘ ভাতা কিন্তু মূল বেতনেরই একটা অংশ, সেটা আমাদের বেতনের সাথে যোগ করে দেখাতে হবে। মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের 25% তিনি পান, তাহলে মূল বেতন যা ছিল তার 25% করে আমাদের হয়েছে 1,20,000 টাকা, এটা আমরা যোগ করে দেখাবো। তারপরে ছিল আমাদের উৎসব ভাতা, আমরা জানি উৎসব ভাতা আছে করধার্য আয়, সেখান থেকে সাথে উৎসব ভাতা যা পাচ্ছে সেটা আমরা সরাসরি যোগ করে দেবো। তো উৎসব ভাতা ছিল 1,00,000 টাকা, 1,00,000 টাকা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা অঙ্কে আরেকটু ফিরে যাই তোমাদের বোঝার জন্য। তারপরে কি ছিল, যে উৎসব ভাতা আমরা যোগ করলাম। এবার দেখো কনসেশন হারে তাকে একটি বাড়ি দেওয়া হয়েছে, যার জন্য বেতন হতে কর্তন করা হয় মাসিক 5,000 টাকা। তাহলে কনসেশন হারে যখন বাড়ি দেওয়া হবে, তখন আমরা খেয়াল করব কি বিষয়, যে মূল বেতনের কত 25% অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে যেটি ছোট সেটি নিব। তার থেকে আমরা কি করব, প্রদত্ত ভাড়া বাদ দিয়ে যে অংশটা থাকে সেটি বেতনের সাথে যোগ হবে। তাহলে আমরা আসি, দেখো আমরা কি করেছি, যে কনসেশনের বাসস্থান সুবিধা মূল বেতনের 25%, তাহলে মূল বেতনের 25%, সরি ওখানে ভুল বলছি একটু, মূল বেতনের 25% অথবা কি বলা ছিল, বার্ষিক মূল্য, সরি আগের বার বার্ষিক মূল্যের কথা, হ্যাঁ মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্য, এই দুটির মধ্যে যেটি ছোট সেটির থেকে আমরা যে ভাড়াটা প্রদান করেছি সেই ভাড়াটা বাদ দিয়ে দেখাবো। তাহলে আমাদের ওখানে মূল বেতনের 25% 1,20,000 টাকা, কিন্তু ওই বাড়িটির বার্ষিক মূল্য ওখানে দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম মূল বেতনের 25% এত টাকা অথবা বার্ষিক মূল্য এত, এই দুটির মধ্যে ছোটটি লিখতাম। যেহেতু বার্ষিক মূল্য দেওয়া নেই, তাহলে সরাসরি আমরা মূল বেতনের 25% লিখলাম। সেখান থেকে বাদ কর্তনকৃত ভাড়া কত টাকা দিচ্ছে সেই কনসেশন হারে, 5,000 টাকা করে প্রতি মাসে। তাহলে প্রতি মাসে 5,000 টাকা করে দিলে বছরে কত হয়, 5 × 60,000 টাকা, 60,000 টাকা সে ভাড়া দিচ্ছে। তাহলে অবশিষ্ট টাকা তার বেতনের সাথে যোগ হবে, তাহলে 1,20,000 - 60,000, 60,000 টাকা মূল বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে
বেতনের সাথে যোগ হলো আমাদের 60,000 টাকা। তোমরা এটা আবারও আমি বলি, যেহেতু একবার একটু ভুল বলে ফেলেছিলাম, সুতরাং সংশোধনের জন্য যে কনসেশনারে বাসস্থান সুবিধা সেটা কি হবে, যে মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্য, এই দুটির মধ্যে যেটি ছোট তার থেকে বাদ দিব আমরা কত টাকা ভাড়া প্রদান করছি সেই টাকাটা। কিন্তু যেহেতু আমরা আমাদের এই অঙ্কে বার্ষিক মূল্যটা দেওয়া নেই, সুতরাং আমরা এখানে শুধুমাত্র মূল বেতনের 25% কত সেটি শো করেছি, তার থেকে আমরা ভাড়া মূল্য কত সেটি, তার মানে আমরা কত টাকা ভাড়া দিয়েছি কনসেশন হারে সেই ভাড়াটা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা আমার বেতনের সাথে যোগ করে দেখাতে হবে। তাহলে আমাদের কনসেশন হারে বাসস্থানের সুবিধা মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্যের মধ্যে যেটি ছোট সেটি নিতে হবে। তাহলে বার্ষিক মূল্য এখানে না থাকার কারণে আমরা মূল বেতনের 25% 1,20,000 নিয়েছি, কর্তনকৃত ভাড়া বাদ দিয়েছি। কর্তনকৃত ভাড়া আমার প্রতি মাসে 5,000 টাকা করে, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া, এটা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা আমাদের বেতনের সাথে যোগ করতে হবে। তারপরে আসো যানবাহন সুবিধা। যানবাহন সুবিধা কি ছিল? যানবাহনের আগে আমাদের যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। তাহলে আমরা যখনই যাতায়াত ভাতা পাবো সাথে সাথে দেখবো যানবাহন আছে কিনা, ঠিক আছে? তাহলে যানবাহন যদি থাকে তাহলে যানবাহনটা আগে লিখবো, তারপরে যাতায়াত ভাতা যেটা সেটা যোগ করব। এখানে যখনই দুইটা ফ্যাসিলিটি পাবে তখন সে আর অকার্য্য থাকবে না, আগেই বলেছি। তাহলে যানবাহনের ক্ষেত্রে আমরা কি করি, যে যানবাহন সুবিধার ক্ষেত্রে যে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি সেটা নিব, তার সাথে অতিরিক্ত ভাতা থাকলে সেটাও যোগ করে দেখাই দিব। তাহলে আসো, হ্যাঁ, তাহলে দেখো আমাদের মূল যানবাহন সুবিধা আমরা লিখছি, যে যানবাহন সুবিধা মূল বেতনের 5%। মূল বেতন আমাদের কত ছিল? মূল বেতনের 5% নিয়েছি আমরা, ঠিক আছে? 5% হলো এই যে 24,000 টাকা। মূল বেতনের 5% হলো এই যে 4,80,000 টাকা আমার মূল বেতন, সেই মূল বেতনের 5% হলো 24,000 টাকা। অথবা 60,000 টাকার মধ্যে যেটি বেশি, তাহলে মূল বেতনের 5% 24,000 আর 60,000, এই দুটির মধ্যে বেশি কোনটা? 60,000। 60,000 লিখে নিলাম। তার সাথে কি হবে, যদি যাতায়াত ভাতা অতিরিক্ত সে পেয়ে থাকে তাহলে সেই যাতায়াত ভাতাটাও যোগ হবে। বলা আছে তাকে প্রতি মাসে 3,000 টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হচ্ছে। তাহলে প্রতি মাসে 3,000 টাকা করে যাতায়াত ভাতা হলে 12 মাসে কত হয়, এক বছরে কত হয়? তাহলে এক বছরে 3 বার 36,000 টাকা। তাহলে 60,000 আর 36,000 96,000 টাকা, এটা তার বেতনের সাথে যোগ করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে বিষয়টি? পরবর্তীতে আসে দেখো, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান মূল বেতনের 10%। তাহলে আমরা এখানে বলছিলাম যে তিনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে 10% দান করেন, তার নিয়োগকর্তাও সম পরিমাণ অর্থ দান করে। তার মানে তিনি নিজে যেটা দান করেছেন সেটা তার আয় নয়, সেটা তার বিনিয়োগ। কিন্তু নিয়োগকর্তা যেটা দান করেছে সেটা তার আয়ও, আবার অন্যদিকে সেই আয়টা যদি হাতে পাচ্ছে না বা ব্যাংকে পাচ্ছে না, সরাসরি তার প্রভিডেন্ট ফান্ডে জমা আছে, সুতরাং সেটাও বিনিয়োগ। এটা একবার আয় হিসেবে দেখাবো, পরবর্তীতে এটা বিনিয়োগ হিসেবে দেখাবো। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান মূল বেতনের 10%। তাহলে আমাদের মূল বেতনের 10% আমরা বের করে ফেলি। কত? মূল বেতন ছিল 4,80,000 টাকা, এই 10% কত হলো? 10% 48,000 টাকা। তাহলে 4,80,000 টাকা 10% হলো 48,000 টাকা। সেটা এবার আসে কি ছিল? অনুমোদিত ভবিষ্যৎ তুলে সুদ ছিল যে 18% হারে। আবারও আমরা দেখে নিই যে কি বলা আছে, উক্ত ফান্ডের উপর 18% হারে 36,000 টাকা সুদ পান। তার উক্ত ফান্ড বলতে এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে বা প্রভিডেন্ট ফান্ড যেটা আমরা বলি, এই যে তহবিলের উপরে তিনি 18% হারে সুদ পেয়েছেন 36,000 টাকা। তাহলে আমরা জানি 14.5% হার পর্যন্ত অকার্যধার্য। 14.5% হারে কত টাকা হয়? আর আমরা পেয়েছি কত টাকা? যে টাকা পেয়েছি তার থেকে 14.5% হারে যেটা হয় সেটা এত টাকা বাদ দিলে অবশিষ্ট টাকাটা হচ্ছে আমাদের করদার্য, সেটা বেতনের সাথে যোগ করবো। তাহলে খেয়াল করো, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এখানে বলা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ পেয়েছি আমরা কত? 36,000 টাকা। কিন্তু আমার অকার্যধার্য কত পর্যন্ত? 14.5% হার পর্যন্ত। তাহলে আমার যদি 18% 36,000 টাকা হয়, তাহলে 14.5% নিয়ে কত হয়, যেটা আমরা ঐকিকের মাধ্যমে করে দেখাতে পারি। তার মানে 36,000 ভাগ 18 গুণ 14.5। তাহলে তার মানে আমরা ঐকিকে যেমন করি যে 36% হলে 18% হলে 36,000 টাকা, 1% হলে কত? 14.5% হলে কত? তাহলে ওইভাবে করতে যদি হয় আমরা এখানে সংক্ষেপে করব, যে পার্সেন্ট হারে আমি পাচ্ছি সেটিতে ভাগ করব আর 14.5% হার দিয়ে গুণ করব। গুণ করে কত? 3900 টাকা হচ্ছে আমাদের, 29,000 টাকা আসছে আমাদের, যে 14.5% হারে আমাদের সুদ আসছে 29,000 টাকা। তাহলে অথবা
মূল বেতন ও মহার্ঘ ভাতার সমষ্টির 1/3 এই দুটির মধ্যে যেটি কম সেটা বাদ যাবে। তাহলে আমরা কি জানি যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে সুদ আমরা পাচ্ছি তার থেকে অকার্যধার্য হচ্ছে 14.5% হারে যে সুদ, অথবা মূল বেতন এবং মহার্ঘ ভাতার 1/3 এই দুটির মধ্যে যেটি কম সেই পর্যন্ত অকার্যধার্য। তাহলে আমরা অনুমোদিত ভবিষ্যৎ হলে সুদ পেয়েছি 36,000 টাকা, বাদ অকার্যধার্য। অকার্যধার্য হচ্ছে 14.5% হারে প্রাপ্ত টাকা, অথবা মূল বেতন ও মহার্ঘ ভাতার সমষ্টির 1/3 এই দুটির মধ্যে যেটি কম সেইটা। তাহলে এই যে 14.5% হারে পাইছে 29,000 টাকা, আর মূল বেতন আর মহার্ঘ ভাতার সমষ্টির 1/3 হলো 2 লক্ষ টাকা। এই দুটির ভিতরে কম দেখো 29,000 টাকা। তাহলে 29,000 টাকা পর্যন্ত অকার্যধার্য। তাহলে অকার্যধার্য বাদ দিলে বাদ বাকি টাকাটা হলো করধার্য। তাহলে বাদ বাকি টাকাটা হলো আমাদের করধার্য। তাহলে আমরা করধার্য পেয়েছি আমরা 7,000 টাকা। এই টাকাটাও আমরা যোগ করে দিব। যোগ করে দিয়ে আমাদের কি হলো, এখান থেকে আমরা যোগ করে দিয়ে আমাদের প্রাপ্ত টাকাটা হচ্ছে আমাদের কিন্তু বেতন খাতে মোট আয়। এখানে যোগটা দেখা যাচ্ছে না কেন? এটা কোনো সমস্যাগত কারণে হয়তো যোগফলটা দেখা যাচ্ছে না। তাহলে এই 7,000 দিলে কিন্তু আমাদের আর কোনো অঙ্কের ভিতরে কিছু নেই, টোটালটা আমরা যোগ করে দেব। যোগ করে দিয়ে যেটা হবে সেটাই আমাদের কিন্তু বেতন খাতে মোট আয়। তাহলে আমরা নিচে লিখবো বেতন খাতে আমাদের মোট আয় হলো এই টাকাটা। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বেতন খাতে আয় আমাদের আমরা পেয়ে গেলাম। যে এখানে এই অঙ্ক থেকে যে নিচেই আমরা লিখবো বেতন খাতে, এখানে লেখাও আছে কিন্তু দেখা যাচ্ছে না কেন বুঝলাম না। এখানে লেখাও আছে বেতন খাতে মোট আয়, এগুলো সব যোগ করে দাও। যোগ করে দিলে আমাদের বেতন খাতে মোট আয় কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এটা যদি আমি এভাবে দেখাই তাহলে দেখো দেখা যাচ্ছে এই যে। তাহলে দেখো আমাদের বেতন খাতে মোট আয় 9,11,000 টাকা। 9,11,000 টাকা আমাদের বেতন খাতে আয় হয়েছে কাজ জনাব মাহবুব সাহেবের। ঠিক আছে? তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো আমার মনে হয়, আশা করি। আবার ভালো করে শুনলে বুঝতে পারবে। আসো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আরো আমাদের একটি অঙ্ক দেওয়া আছে। জনাব খায়রুল কবির একজন সরকারি করদাতা। এখানে কিন্তু খেয়াল করো সরকারি না বেসরকারি এটা আমাদের খেয়াল করতে হয়। আগে ক্লাসে আমি বলেছিলাম যে আমরা যখন আয় নির্ণয় করব তখন দেখবো তিনি সরকারি ব্যক্তি না বেসরকারি ব্যক্তি। যদি সরকারি কর্মচারী হন তাহলে তার কি হচ্ছে, তার বলা হয় যে বোনাস ব্যতীত সে যে বোনাস পায় বা উৎসব ভাতা পান সেই ভাতা ব্যতীত অন্যান্য গুলো কিন্তু সব অকার্যধার্য। সে সমস্ত ভাতা তিনি পেয়ে থাকেন সবগুলোই অকার্যধার্য। তাহলে আমরা এখানে দেখো যে জনাব খায়রুল কবির একজন সরকারি কর্মকর্তা 30শে জুন 2019 সালে তার আয় ছিল নিম্নরূপ। 30শে জুন 2019 সালে তার আয় ছিল নিম্নরূপ, আগেরটার মতোই 30শে জুন পর্যন্ত তার আয় ছিল। তাহলে 30শে জুন পর্যন্ত আয় ছিল বছরে, তার মানে আগের বছরের 18 সালের জুলাই থেকে 19 সালের জুন পর্যন্ত এই 12 মাসে আয় ছিল। কেমন আয় ছিল? মাসিক মূল বেতন পেতেন 40,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 40%, বোনাস 2 মাসের মূল বেতনের সমান, চিকিৎসা ভাতা প্রতি মাসে পান 1500 টাকা, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান মূল বেতনের 20%। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন, তাহলে নিজে যদি দান করা হয় তাহলে সেই টাকাটা তো আমার কোনো আয় নাই, সুতরাং এটা কোনো এর ভিতরে অঙ্কের ভিতরে যোগ হবে না, আসবে না। উপরোক্ত তথ্যাবলী হতে জনাব খায়রুল কবিরের বেতন হতে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা আমাদের অঙ্কের হেডিং সেখানে আমরা লিখবো করদাতা জনাব খায়রুল ইসলাম, আয় বর্ষ। তাহলে 2019 সালে 30শে জুন পর্যন্ত আয় বলা হচ্ছে, তার মানে 18-19 অর্থ বছর। তাহলে আয় বর্ষ হচ্ছে 2018-19, পর বর্ষ হবে তার পরের বছর, পর বছর হচ্ছে 2019-20, আর বেতন খাতে মোট আয় নির্ণয়। তাহলে আমরা আগের মতোই একটা ছক করেছি যে আয়ের খাত ও বিবরণ, তারপরে টাকা এবং টাকা। বেতন খাতে আয় ধারা নম্বর 21। তাহলে বেতন খাতে আয় ধারা 21 এটা আমরা লিখে দেখালাম। তাহলে এখানে আসো আমাদের
যে আমরা জানি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বোনাস ব্যতীত সবই ভাতাগুলো হচ্ছে অকার্যধার্য। ঠিক আছে, তাহলে মূল বেতন আর মহার্ঘ ভাতা যোগ হয় আর বোনাস যোগ হয়, আর সব ভাতা যেগুলো ভাতা প্রাপ্ত হয় সেগুলো কিন্তু সব হলো অকার্যধার্য। তাহলে আমাদের এখানে বেতন তাতে আয় ধারা হলো 21। 1 নম্বরে আছে ছিল আমাদের কি মূল বেতন, মাসিক মূল বেতন 40,000 টাকা। তাহলে মাসে যদি 40,000 টাকা হয় তাহলে 12 মাসে 4,80,000 টাকা। ঠিক আছে, তারপরে আছে কি বাড়ি ভাড়া বা মূল বেতনের 40%। তাহলে বাড়ি ভাড়া আমরা বের করি, বাড়ি ভাড়া ভাতা মূল বেতন কত, মূল বেতন হচ্ছে 4,80,000 টাকা, এর 40%, এর 40% করলে কত হয় 1,92,000 টাকা, বাদ অকার্যধার্য সম্পূর্ণ। কেন সম্পূর্ণ অকার্যধার্য? কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা বলছি বোনাস মহার্ঘ ভাতা মূল বেতন বাদে অন্যান্য যে সমস্ত ভাতা প্রাপ্ত হন সেগুলো অকার্যধার্য। তাহলে অকার্যধার্য সম্পূর্ণটাই অকার্যধার্য। তাহলে বাদ দিয়ে দিলাম পুরাটাই, কোনো টাকা বেতনের সাথে যোগ হবে না। তারপর এটা কি আছে দেখো, বোনাস 2 মাসের মূল বেতনের সমান। তিনি বোনাস পেয়েছেন 2 মাসের মূল বেতনের সমান। তার মাসিক বেতন কত ছিল? মাসিক মূল বেতন ছিল 40,000 টাকা। তাহলে 2 মাসের মূল বেতনের সমান, তাহলে 2 দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের 40 দুগুণে 80,000 টাকা। 80,000 টাকা বোনাস, এটা সরাসরি চলে যাবে, এখান থেকে কোনো অকার্যধার্য আয় নেই, পুরাটাই কর্তব্য, সুতরাং সেটা বেতনের সাথে যোগ হবে। তারপরে বলা আছে কি চিকিৎসা ভাতা প্রতি মাসে 1,500 টাকা করে। প্রতি মাসে তিনি চিকিৎসা ভাতা পান কত? 1,500 টাকা। তাহলে বছরে কত পান? তাহলে 1,500 গুণ 12, তাহলে কত হলো 18,000 টাকা। বাদ অকার্যধার্য সম্পূর্ণ, যেহেতু সরকারি কর্মকর্তা সুতরাং তার সমস্ত ভাতাই অকার্যধার্য, বাদ অকার্যধার্য সম্পূর্ণ, পুরাটাই বাদ। বাদ দেওয়ার পরে সেখানে আর কিছু থাকলো না। তাহলে বেতন খাতে তার মোট আয় কত হলো? ওই যে আমাদের মূল বেতন আর এই বোনাস এটি যোগ করলে 5,60,000 টাকা তার হলো বেতন খাতে আয়। তাহলে বেতন খাতে আয় আমরা একটা বেসরকারি জানতে শিখলাম, আর একটা হলো সরকারি কর্মকর্তাদের কিভাবে বেতন খাতে আয় নির্ণয় করতে হয় সেটাও আমরা ইতিমধ্যে শিখে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা আসো পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করি। ঠিক আছে, খেয়াল করো, জনাব শফিক একটি কোম্পানির ব্যবস্থাপক। 2019 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ। একই রকম হেডিং। শফিক আছে কি একটি কোম্পানির ব্যবস্থাপক, সরকারি কর্মকর্তা কর্মচারী নেন, তাহলে কোম্পানি, তাহলে কোম্পানি হলে এক ধরনের অঙ্কের আমাদের ট্রিটমেন্ট একরকম, আর যদি বেসরকারি হয় তাহলে আর একরকম। তাহলে ইনি বেসরকারি একটা কোম্পানির ব্যবস্থাপক জনাব শফিক সাহেব। তাহলে কি আছে তার, তার আয় ছিল নিম্নরূপ কি কি? 1 নম্বরে ছিল বার্ষিক মূল বেতন 5 লক্ষ টাকা। বার্ষিক, এখানে মাসিক দেয়নি, একেবারে সরাসরি বার্ষিক মূল বেতন হলো 5 লক্ষ টাকা। তারপরে বলছে আপ্যায়ন ভাতা মাসিক 2,000 টাকা। আপ্যায়ন ভাতা আমরা কি জানি যে আপ্যায়ন ভাতা যাই পাক না কোনো খরচ করুক বা না করুক বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে মাসিক যদি 2,000 টাকা হয় তাহলে বছরে কত হয়? 24,000 টাকা বেতনের সাথে যোগ হবে। মহার্ঘ ভাতা আছে মূল বেতনের কত? মহার্ঘ ভাতা মূল বেতনের 25%। তাহলে মহার্ঘ ভাতা আমরা মূল বেতন কত? 5 লক্ষ টাকা, এর 25% কত? এর 25% আমরা বের করবো 1,25,000 টাকা। তাহলে না, আচ্ছা যাই হোক না কেন, হ্যাঁ 1,25,000 টাকাই হবে। তাহলে আমরা মহার্ঘ ভাতা মূল বেতনের 25% বের করবো, সেটাও আমাদের বেতনের সাথে যোগ হবে। তারপরে কি বলা আছে? বলা আছে যে বোনাস 3 মাসের মূল বেতনের সমান। বোনাস 3 মাসের মূল বেতন, তাহলে এখানে মাসিক বেতন আমার দেওয়া নেই, তাহলে আমরা এই যে 5 লক্ষ টাকা বার্ষিক, এটা থেকে আমরা মাসিক বের করবো। মাসিক বের করতে হলে কি হবে? বার্ষিক আছে, বার্ষিক মানে 12 মাসের বেতন, তাহলে 1 মাসের বেতন মানে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের বেতন পেয়ে যাবো। সেই 12 দিয়ে ভাগ করে 1 মাসের বেতন হবে, তাকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করে দিলে আমার বেতনের 3 মাসের মূল বেতনের সমান হবে। তাহলে বোনাস এটা আমাদের অর্ধার্য আয়, এখানে অকার্যধার্য নয়, সুতরাং পুরোটাই যোগ করতে হবে। তারপরে আছে চার্জ ভাতা মাসিক 6,000 টাকা। চার্জ ভাতা যিনি পান সেটাও কিন্তু অকার্যধার্য নয়, পুরোটাই যোগ করতে হয়। তাহলে চার্জ ভাতা আমরা 6,000 টাকা মাসিক পাই, তাহলে বছরে কত হয়? 6 × 12 72,000 টাকা, সেটা আমরা মূল বেতনের সাথে যোগ করে দেখাই দেব। তারপরে আসো চিকিৎসা ভাতা মাসিক 4,500 টাকা। তাহলে চিকিৎসা ভাতার ক্ষেত্রে আমাদের কি বলা আছে যে চিকিৎসা ভাতার ক্ষেত্রে যে চিকিৎসা ভাতা পাবেন তার থেকে বাদ যাবে অকার্যধার্য। অকার্য কত? মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকার মধ্যে যেটি ছোট সেই পর্যন্ত অকার্যধার্য।
মূল বেতনে 10% অথবা 1,20,000 টাকা, এর মধ্যে যেটি ছোট সেই পর্যন্ত টাকা হলো অকার্যর্য। তাহলে আগে আমি কি করব, আগে আমার চিকিৎসা ভাতা কত পাচ্ছি সেটা বের করবো, সেখান থেকে বাদ দেবো অকার্যর্য, মূল বেতনে 10% অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে যেটি ছোট সেই ছোটটি নেব, নিয়ে আমার প্রাপ্ত ভাতা থেকে বিয়োগ করে অবশিষ্ট টাকা আমার বেতনের সাথে যোগ করে দেখাতে হবে। ঠিক আছে। পরবর্তীতে আসে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালিকার বেতন মাসিক 2,000 টাকা। গৃহ পরিচালিকার বেতন এটা কিন্তু সম্পূর্ণই করদার্য, সুতরাং বেতনের সাথে যোগ হবে, মাসিক দেওয়া আছে, পুরো আমরা বছরে যোগ করবো। তারপর আছে কি, বাড়ি ভাড়া ভাতা মাসিক 25,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা আমরা কি জানি, বাড়ি ভাড়া ভাতা আছে যে প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা আছে তার থেকে বাদ অকার্যর্য কত, 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটির মধ্যে যেটি ছোট সেই পর্যন্ত অকার্যর্য। তাহলে আগে আমি কি করব, যে আগে আমরা কি করব, যে বাড়ি ভাড়া ভাতা কত পাচ্ছি বাদ অকার্যর্য, অকার্যর্য ক্ষেত্রে কি লিখবো, 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 25, মূল বেতনের 50%, এই দুটির মধ্যে যেটি ছোট সেটা আমরা বাদ দিব, দিয়ে অবশিষ্ট টাকা আমরা যোগ করে দেখাবো। তারপরে বলছে তিনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন মূল বেতনের 10%, তিনি নিজে দান করেন, তাহলে সেটা তার আয় না, সুতরাং এখানে আসবে না, সেটা তার বিনিয়োগ হিসেবে যাবে। তার নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ তহবিলে জমা দেন, নিয়োগকর্তা যেটা দিচ্ছে সেটা তার আয়, কিন্তু সেটা আমরা আয় হিসেবে দেখাবো এবং পরবর্তীতে বিনিয়োগ হিসেবে দেখাবো। 10% আমরা মূল বেতনের 10% কত সেটা দেখা দিব। তার ভবিষ্যৎ তহবিলের সুদ 4,000 টাকা 20% হারে, আমরা আগেও একই ধরনের একটা অঙ্ক করলাম, সেখানে আমরা 18% পেয়েছিলাম, এখানে 20% হারে পাচ্ছি, তাহলে আমাদের 14.5% হার পর্যন্ত হলো অকার্যর্য। তাহলে 20% পেয়েছেন 4,000 টাকা, 14.5% হারে কত পাইতাম সেটা বাদ দিলেই হয়ে যায়। অথবা বলা আছে মূল বেতন ও মহার্ঘ ভাতার সমষ্টির 1/3 এই দুটির মধ্যে সেটি ছোট, সাধারণত অতদূর পর্যন্ত যায় না, আমরা এইটুক মনে রাখলেও হবে যে ভবিষ্যৎ তহবিলের সুদ এত টাকা, যেটা টাকাটা পাচ্ছি যত হারে পাচ্ছি সেখান থেকে আমাদের 14.5% হার পর্যন্ত যে সুদটা হবে সেটা হলো অকার্যর্য। অথবা বলা আছে যে মূল বেতন ও মহার্ঘ ভাতার সমষ্টির 1/3 এই দুটির মধ্যে যেটি ছোট, সাধারণত এই 14.5% হারে যে সুদটা পাওয়া যায় সেটাই ছোট হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, গাড়ি দেওয়া হয়েছে, তার আগে দেখো আমাদের কোনো ভাতা দিয়েছে কিনা, যাতায়াত ভাতা, সরি এটা তো আমরা ভুলেই গেছিলাম যে যাতায়াত ভাতা তো নাই, সরি, কিন্তু সমস্যা নেই, যাতায়াত ভাতা এখানে নাই। তাহলে আমরা তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, তাহলে গাড়ি দিলে কি হবে, গাড়ি যদি দেয় তাহলে গাড়ির সুবিধাটা তিনি কি পাবেন, যে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বড় সেটি আমাদের কি করতে হবে, বেতনের সাথে যোগ করতে হবে। যদি যাতায়াত ভাতা থাকতো তাহলে যাতায়াত ভাতাটাও যোগ করতে হতো, যেহেতু যাতায়াত ভাতা এখানে নাই সুতরাং সেটুকু যোগ করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটি আবার দেখি। যে করদাতা জনাব শফিক ছিল, করদাতা জনাব শফিক, আয় বর্ষ 2018-19, কর বর্ষ 19-20, বেতন খাতে মোট আয় নির্ণয়। তাহলে বেতন খাতে মোট আয় নির্ণয় আমরা একই রকম করে বারবার একই রকম করে আমাদের ইয়ে করে নেব, আমরা ঘর কেটে নিব 3টা কলাম, আর এখানে আমাদের 2টা সারি আছে, একটা একটা। তাহলে আয়ের খাত বিবরণ টাকা এবং টাকা সেটা লিখলাম, বেতন খাতে আয় ধারা হচ্ছে আমাদের 21, তাহলে বেতন খাতে আয় ধারা হচ্ছে 21, সেটা আমরা প্রত্যেক বেতন খাতে আয় যখনই নির্ণয় করব তখনই আমরা উপরে এটা লিখে দেব। মূল বেতন ছিল একবারে 5 লক্ষ টাকা, আমরা দেখলাম যে বার্ষিক 5 লক্ষ টাকা মূল বেতন, 5 লক্ষ টাকা। আপ্যায়ন ভাতা ছিল যে 2,000 টাকা করে মাসে পাই, তাহলে 2,000 টাকা করে আপ্যায়ন ভাতা, এটা আমাদের করদার্য আয়, তাহলে 12 দিয়ে গুণ করে দিল 24,000 টাকা সরাসরি চলে গেল। মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মূল বেতনের 25%, আমার মূল বেতন 5 লক্ষ টাকা, মূল বেতনের 25% কত, 1,25,000 টাকা দেখাই দিলাম। তারপরে বোনাস, বোনাস বলা ছিল 3 মাসের মূল বেতনের সমান, যেহেতু আমাদের এখানে মাসিক মূল বেতন দেওয়া নেই, বাৎসরিক মূল বেতন দেওয়া আছে 5 লক্ষ টাকা, তাহলে বাৎসরিক যেটা আছে সেটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 মাসের মূল বেতন পেয়ে যাই। তাহলে 12 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 1 মাসের মূল বেতন হয়, তার সাথে 3 দিয়ে গুণ করলে 3 মাসের মূল বেতন হয়, তাহলে বোনাস হলো 3 মাসের মূল বেতনের সমান, তাহলে 12 দিয়ে ভাগ আমরা করে 3 দিয়ে গুণ করে দিলে আমাদের এটা হয়েছে 1,25,000 টাকা তিনি পাচ্ছেন বোনাস হিসেবে, সেটা বোনাস করযোগ্য আয়, সেটা আমরা এর সাথে যোগ করে দেখা দেব। তারপরে ছিল চার্জ ভাতা, চার্জ ভাতাও কিন্তু অকার্যর্য না, করদার্য, সুতরাং চার্জ ভাতা মাসে পাচ্ছিলেন তিনি 6,000 টাকা, তাহলে 6,000 টাকা করে হলে বছরে কত হয়, 6 × 12 72,000 টাকা, সেটাও আমরা বেতনের সাথে যোগ করে দেখাচ্ছি। তারপরে আছে আমাদের চিকিৎসা ভাতা, যেটা আমি আগে আলোচনা করেছি যে চিকিৎসা ভাতা আমাদের ছিল, চিকিৎসা ভাতা 4 লক্ষ
সরি, চিকিৎসা ভাতা ছিল 4,500 টাকা মাসিক। তাহলে আমি বছরে চিকিৎসা ভাতা তিনি কত পাচ্ছেন? বছরে চিকিৎসা ভাতা সে পাচ্ছে 4,500 গুণ 12, তাহলে সেটা গুণ করলে হয় 54,000 টাকা। সেখান থেকে আমরা বাদ দেবো, বাদ অকার্যধার্য। অকার্যধার্য কত? চিকিৎসা ভাতার ক্ষেত্রে অকার্যধার্য বলা আছে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকার মধ্যে যেটি কম বা ছোট। তাহলে যেটি কম, তাহলে আমরা মূল বেতনে 10%, মূল বেতন ছিল আমার 5 লক্ষ টাকা, এই 10% 50,000 টাকা অথবা 1,20,000 টাকায়। এই 50,000 অথবা 1,20,000 এই দুটির মধ্যে কম কোনটা? 50,000 টাকা কম। তাহলে 50,000 টাকা কম, সেটি বাদ দিলাম। বাদ দিয়ে 4,000 টাকা থাকলো, সেটি 4,000 টাকা বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে অকার্যধার্য হচ্ছে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকার মধ্যে যেটি কম সেই পর্যন্ত হলো অকার্যধার্য। তারপরে বলছে নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচালকের বেতন। নিয়োগকর্তা গৃহ পরিচালকের বেতন দিয়েছে মাসে 2,000 টাকা করে, তাহলে সেটা হচ্ছে করযোগ্য আয়। তাহলে সেটা 12 দিয়ে গুণ করলে আমাদের 12 দুগুণে 24,000 টাকা, সেটা সরাসরি যোগ হয়ে যাবে। এর থেকে কোনো অকার্যধার্য আয় নাই। তারপরে ছিল বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা পাচ্ছিলেন তিনি মাসে 25,000 টাকা করে। তাহলে কত টাকা উনি ভাড়া পাচ্ছেন? 25,000 টাকা করে যেহেতু হয়, তাহলে 3 লক্ষ টাকা করে 12 মাসে 12 দিয়ে গুণ করলাম। এখান থেকে আমাদের অকার্যধার্য কত? বাড়ি ভাড়া ভাড়ার ক্ষেত্রে বলা আছে মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকার মধ্যে যেটি ছোট সেটি, সে পর্যন্ত অকার্যধার্য। তাহলে বাদ অকার্যধার্য, বাদ অকার্যধার্য হচ্ছে মূল বেতনের 50% সমান মূল বেতনের 50%, মূল বেতন কত ছিল? 5 লক্ষ টাকা, তার 50% কত হয়? 2.5 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা, এর মধ্যে যেটি কম। এর মধ্যে দুটির মধ্যে কম কোনটা? 2,50,000। তাহলে 2,50,000 বাদ দিয়ে বাদ বাকি 50,000 টাকা বেতনের সাথে যোগ করতে হবে। বিষয়টা বুঝেছে কিনা? যে আগে কত টাকা আমি ভাড়া পাচ্ছে তিনি, সেই ভাড়াটা প্রাপ্ত ভাড়াটা আগে বের করে নিলাম। সেখান থেকে বাদ যাবে অকার্যধার্য। অকার্যধার্য ক্ষেত্রে বলা আছে মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি কম বা ছোট। তাহলে আমরা মূল বেতনের 50% এখানে বের করেছি 2,50,000 টাকা অথবা 3 লক্ষ টাকা, এই দুটির মধ্যে ছোট হচ্ছে বা কম হচ্ছে 2,50,000। 2,50,000 বাদ দিলাম, বাদ দিয়ে 50,000 টাকা আমার বেতনের সাথে যোগ করে দেখাই দিলাম। এবার আসো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা যেটি দান করছে সেটা আমার আয়। তাহলে নিয়োগকর্তা কত দিয়েছে? 10% দিয়েছে। তিনি নিজেও দিয়েছে, নিয়োগকর্তা দিয়েছে, কিন্তু নিজেরটা কিন্তু আমার আয় হিসেবে দেখানো যাবে না, কারণ নিজেরটা তো আয় না, সেটা তো সে বিনিয়োগ করছে, সুতরাং সেটা আমরা বিনিয়োগ খাতে দেখাবো। কিন্তু যখন কর্মচারী নিয়োগকর্তা দিচ্ছেন, তাহলে নিয়োগকর্তা হলো নিয়োগকর্তাটা সেটা একদিকে আয়, অন্যদিকে আবার সেটা বিনিয়োগ। তাহলে আয় হিসেবে আমরা যেহেতু করছি, তাহলে আয় হিসেবে দেখাতে হবে। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান আছে মূল বেতনের 10% ছিল আমাদের লেখা। তাহলে মূল বেতন ছিল আমার 5 লক্ষ, এই 10% কত হয়? 50,000 টাকা বেতনের সাথে যোগ করে দেখাই দিতে হবে। সেটা আমরা দেখিয়ে দিলাম। তারপরে কি বলছে? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে এর সুদ। এটা আমরা আগের অঙ্কতে করেছি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ পেয়েছেন উনি কত? 20% হারে। তোমরা আবার একটু দেখে নাও, এখানে বলা আছে দেখো, ভবিষ্যৎ তহবিলের সুদ 4,000 টাকা 20% হারে। তিনি 20% হারে 4,000 টাকা পেয়েছে। অকার্যধার্য কত? 14.5% হারে যেটা, সেই টাকাটা অথবা মূল বেতন ও মহার্ঘ ভাতার 1/3 এই দুটির মধ্যে যেটি ছোট সেই পর্যন্ত অকার্যধার্য। তাহলে আমরা আসি। তাহলে আমাদের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ পেয়েছে, তিনি পেয়েছেন কত? 20% হারে পেয়েছেন 4,000 টাকা। এই যে 4,000 টাকা, সেখান থেকে বাদ অকার্যধার্য কত? যে 11.5%, 14.5% হারে যে টাকাটা হবে সেই টাকা পর্যন্ত, অথবা মূল বেতন মহার্ঘ ভাতার 1/3 এই দুটির মধ্যে যেটি ছোট সেইটা পর্যন্ত। তাহলে অকার্যধার্য হচ্ছে আমরা 14.5% হারে বের করব। কিভাবে বের করব? এই 4,000 টাকাকে আমরা 20% হারে যেহেতু পাইছি, তাহলে 20 দিয়ে ভাগ গুণ 14.5% হার পর্যন্ত অকার্যধার্য 14.5% দিয়ে গুণ 14.5 দিয়ে গুণ করে 2,900 টাকা, অথবা মূল বেতন ও মহার্ঘ ভাতার 1/3। মূল বেতন ছিল কত? 5 লক্ষ, আর মহার্ঘ ভাতা ছিল কত? মহার্ঘ ভাতা ছিল আমাদের 1,25,000। এই দুটো যোগ করলে 6,25,000। 6,25,000 1/3 হলো 2,08,333 টাকা। তাহলে এই 2,900 টাকা আর 2,08,333 টাকা, এই দুটির মধ্যে কম কোনটা? 2,900 টাকা। এটা বাদ দিয়ে যেটি হবে সেটা হলো আমাদের 1,100 টাকা। এটা মোট বেতনের সাথে যোগ করতে হবে বেতনের সাথে। তাহলে আমাদের এখানে খেয়াল করার বিষয়টা যে যখন আমরা
ভবিষ্যৎ তহবিলের সুদ নির্ণয় করব, তাহলে কত হারে সুদ পাইছি সেটা আগে লেখালাম, সেখান থেকে বাদ অপরিহার্য হবে 14.5% হারে নির্ণীত সুদ যেটা সেটি, অথবা মূল বেতন ও মহার্ঘ ভাতার 1/3 এই দুটির মধ্যে যেটি ছোট। তাহলে আমাদের 14.5% হারে সুদ হয়েছিল 2900 টাকা, আর মূল বেতন ও মহার্ঘ ভাতা এই দুটো যোগ করে তার 1/3 হলো 2,08,333 টাকা। তাহলে এই দুটোর মধ্যে কম হলো 2900 টাকা। 2900 টাকা বাদ দিয়ে 1100 টাকা তার বেতনের সাথে যোগ করতে হবে। তারপর ছিল যানবাহন সুবিধা। যানবাহন সুবিধার ক্ষেত্রে আমরা আগে জানি, আগের ক্ষেত্রে করেছি যে যানবাহন সুবিধা হলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি। এই ক্ষেত্রে কিন্তু বেশিটা, আর বাকি সব ক্ষেত্রে আমরা কম পাচ্ছি, এক্ষেত্রে বেশি যে যানবাহন সুবিধা তিনি দেওয়া হয়েছে, তাহলে তার বেতনের সাথে ওই যে বেতন পূরক হিসেবে যোগ হবে। বেতন পূরক হিসেবে আমরা এখানে যোগ করব যে মূল বেতনের 5% কত অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বড়। তাহলে মূল বেতন ছিল তার 5 লক্ষ টাকা, এর 5% হলো 25,000 টাকা অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বড়। এই দুটির মধ্যে বড় কোনটা? নিশ্চয়ই 60,000 টাকা। তাহলে 60,000 টাকা আমরা এটা বেতনের সাথে যোগ করব, দিয়ে এই যে এখন আমাদের টোটাল কত হলো, বেতন খাতে মোট আয় 10,35,100 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা বেতন খাতে যে আয় নির্ণয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমরা এখানে 3টা অঙ্ক করে দেখালাম। আজকের মতো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এখানে 3টা অঙ্ক করে দেখাচ্ছি বেতন খাতে আয়। তোমরা যদি এই 3টে করো, সাথে সাথে অন্যান্য গুলো প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে বেতন খাতে আয় নির্ণয় করা তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে দেখলেই বিস্তারিত ভাবে লেখাও আছে, তুমি অঙ্কটা পড়ে নাও, তারপরে সাথে সাথে মিলাই মিলাই করতে থাকো। আর আগের 4 নম্বর ক্লাসে যে সমস্ত আমি নীতিমালাগুলো বলেছি, সেই নীতিমালাগুলো আগে শুনে নিতে হবে অঙ্কতে আসার আগে। তাহলে আজকে মনে হয় আর সময় অ্যারেঞ্জ করা যাচ্ছে না। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ধন্যবাদ মনোযোগ দিয়ে সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। অযথা ঘোরাফেরা না করে বাসায় বসে পড়ালেখা করো, অনলাইনে হোক আর নিজেদের বইপত্র মিলে হোক। সবাই আবারও সবাইকে অশেষ ধন্যবাদ।